আমার খুব দুঃখ যে দেশ সুযোগ্য নেতাকে তুলেও কাজে লাগাইতে পারলো না। আমার জীবনের 3টি ধ্রুব তারা, আকাশে একটা হয়, আমার জীবনের 3টি ধ্রুব তারা। প্রথম ধ্রুব তারা নেতাজি সুভাষচন্দ্র বোস 1943 সালে কিরমাহান মরিচের বাজারে ফরওয়ার্ড ব্লক হিসেবে উনি বক্তৃতা দিচ্ছিলেন। আমার বয়স অল্প, আমি রাজনীতি করি না, আমি তার পাশে দাঁড়ালাম। উনি বললেন, এই দেশ আমরা শৃঙ্খলিত, 200-250 বছরের পড়া ফিরে আছি, আমরা অত্যাচারিত, তোমরা বড় হও, আমাদের ভারতবর্ষ স্বাধীন হতে হবে। এই স্বাধীন হতে গেলে আমাদের 2-1 জনের দ্বারা হবে না, তোমরা বড় হও, আমাদের সঙ্গে সহযোগিতা করো। আমার পক্ষে নেতাজি সুভাষচন্দ্রের ওইটাই প্রথম এবং শেষ আবাব। তারপরে অনেক পরে আমি পুলিশের চাকরিতে প্রবেশ করি 1946 সালের ডিসেম্বরে। স্বাধীনতার আগে মার্চ মাসে আমার ট্রেনিং ছিল, সেই অবস্থাতেই স্বাধীনতার পরে প্রথম এলাম ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে, প্রথম পোস্টিং হলাম শিয়ালদহ স্টেশনে। তারপরে 1947 সালের নভেম্বর ডিসেম্বরে আমি দিল্লিতে যাই কোনো একটা কারণে, বা সরকারি কোনো আদেশ অনুযায়ী যাই। 48 সালে 49 সালে আমি দিল্লিতে গিয়েছি। আমার মনে পড়ছে 1949 সালের শেষে কি 50 সালের প্রথমেই আমি একটু ঘুরে বেড়াচ্ছি। আমি আইবি ডিপার্টমেন্টে চাকরি করছি। দেখছি একজনা পার্লামেন্টে ঢোকার আগেই আর পিলারে দাঁড়িয়ে আছেন। আমার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির কোনো আলাপ পরিচয় ছিল না, কিন্তু মনে মনে আমি ছোটো থেকেই 3টে মানুষকে আমার স্বপ্ন পেতাম, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আর একজনা, সেটা হচ্ছে বিধানচন্দ্র রায়। এই শ্যামাপ্রসাদ মুখার্জি উনি যখন দাঁড়িয়ে আছেন, হঠাৎ উনি আমাকে দূর থেকে নজরে পড়লেন। আমি খুব ভয়ে ভয়ে কাছে এগিয়ে গেলাম। যাচ্ছি আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে বললাম, আপনি আমার জীবনের আকাশের ধ্রুব তারা, আপনি আমাকে একবার প্রণাম করার সুযোগ দিন। উনি কারো প্রণাম নিতেন না। আমি আপনাকে প্রণাম করছি না, আপনার একটা অলৌকিক দৃঢ় শক্তি আছে, জনগণকে কিছু চালিত করার শক্তি আছে। আজকে আমার মনে হয় আমরা একটা ভাসমান অবস্থায় আছি, কোনো জননায়ক নাই, দেশকে ভালোবাসে এমন কেউ নাই। আমার দরকার একজন সুদক্ষ নেতা। আমার অল্প বয়স, 20-21 বছর বয়স, আমার কী জ্ঞান আছে। আপনি একজন দাঁড়িয়ে আছেন, আপনাকে চোখের সামনে দেখছি, অলৌকিক ব্যাপার। আমি আশা করি না আমি আপনার সঙ্গে দেখা পাবো। উনি হাসতে হাসতে, জোরে হাসতেন না, মুচকি হাসতেন, গভীর অন্তর্দৃষ্টি। আমাকে সংক্ষেপে জিজ্ঞেস করলে কোথা থেকে আসছো, আমি বললাম। উনি তখন খানিকের দায়িত্ব থেকে বললেন, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি মিনিস্ট্রিতে যোগ দিয়েছি ঠিকই 1943 সালের ইয়েতে একবার কোনো মন্ত্রী হয়েছিল, আমি জানি না, আমার মনে পড়ছে না। তবে 1951 সালের যে মন্ত্রিসভা জওহরলাল নেহরুর নামে উনি মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। কেন? উনি বললেন যে আমি যদি কিছু একটা পোস্ট হোল্ড করি তাহলে কিছু করার লাইন পাবো। এমনি নিজেরাম সরকারের মতন আমার হাতে কোনো ক্ষমতা না থাকলে আমার লড়াই কয়টা দিতে হবে। তারপরে ভিতরে গিয়ে দেখছি কালনানি লঙ্কা ভাগ, যাদের কোনো অবদান নাই। এই রক্ত ঝরা এই ভারতবর্ষ স্বাধীনতার জন্য যাদের কোনো অবদান নাই, সেই ব্যক্তিরা ভিতরে মন্ত্রীকে কালনানি লঙ্কা ভাগ হচ্ছে। আর
বারবার 1947 সালে নেহরু আর সম্ভবত গান্ধীজির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা স্বাধীনতার পরে আমাদের ভারতবর্ষ ভাগ হওয়া দরকার। এই যে অখণ্ড হবার ভারতবর্ষের জন্য শ্যামাপ্রসাদ বলেছিলেন, নেতাজি বলেছিলেন, আজকে সেই ভারতবর্ষ খণ্ডিত হবার জন্যে প্রথম আলোচনা হয়েছে গান্ধীজি আর নেহরু, যিনি প্রধানমন্ত্রী ভারতবর্ষে। এই ভারতবর্ষে খণ্ড খণ্ড হয়ে গেলে বাস্তুহারা, মারামারি, সংঘর্ষ। 1946 সালের নোয়াখালী রাইটে অসংখ্য হিন্দু মারা যায়। আবার যদি সেই ভারত ভাগ খণ্ড হয় তাহলে 50 সালে আবার টাকা লাগবে। ঠিক তাই হলো। এই 50 সালেও মারা যাচ্ছে হিন্দুরা, সংখ্যালঘুরা। এর প্রতিকার কে করবে? যিনি জননায়ক হবেন, যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, তিনি তো রক্ষাকর্তা। কে কার কথা শোনে? যাই হোক, তখন নিরাকর লাফাইছে, জিন্না লাফাইছে, পাকিস্তান ফর অল মুসলিমস। সুরাবর্দী লাফাইছে, পূর্ববঙ্গ হবে অল মুসলিমস। এই দেশ ভাগ হলো না, তোরা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ হয়ে গেল। শ্যামাপ্রসাদ রুখে দাঁড়ালেন, ভাগ হবে না কোনো রকমেই। তার সত্ত্বেও উনি শিল্প, এই যে আজকে চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা, তোমার সিন্ডির ফার্টিলাইজার্স কারখানা, উনি শ্যামাপ্রসাদ মন্ত্রী হওয়াকালীন এই কারখানা স্থাপন হয়েছিল। আমার যতদূর মনে হয় কারখানার মাধ্যমে বহু শ্রমিক চাকরিতে রত, এখনও পর্যন্ত সেই কারখানা মনে হয় আছে। কিন্তু উনি খুব দুঃখ পেয়েছিলেন। আবার ভারতবর্ষ খণ্ড হয়ে খণ্ড খণ্ড 50 সালে যখন মারামারি হয়, 51-52 সালে উনি চেষ্টা করেছিলেন দিল্লিতে যখন একটা প্রজা পরিষদ বলে একটা দল, পরে হলো ভারতের জনসংঘ পার্টি, হিন্দু মহাসভা করতেন আমাদের সর্বদা সিং। কিন্তু দিল্লিতে কিছু নেতা এসে হলো একটা এমন দল করুন যাতে দেশের জনগণ, আপামর জনসাধারণ সবাই যাতে অংশগ্রহণ করতে পারেন। উনি করলেন জনসংঘ। সেই জনসংঘই আজকে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। কনসাসনেসের অভাব ছিল, ভালো কথার মানে উল্টো বুঝত। তার মানে আজকে এতগুলো প্রধানমন্ত্রী চলে গেলেন, শুধু জওহরলাল নেহরুকে বললে হবে না, তারপরেও অনেক ভালো ছিলেন। মনমোহন সিং গিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন, মোরারজি দেশাইয়ের মতো মন্ত্রী গিয়েছেন। ওরা কি কেউ জানতেন না যে ভারতের একমাত্র কলঙ্ক কাশ্মীরকে ভরে দিয়েছে পাকিস্তানের একটা অংশ? কেন? কনসাসনেসের অভাব। কিন্তু এর মধ্যে কোনো স্বার্থপরতা ছিল। অনেকবার যুদ্ধ করে পাকিস্তান হেরে গেছে, ঠিক দখল করার মুহূর্তেই সিজ ফায়ারের অর্ডার। তার এখনও সাক্ষী বেঁচে আছেন মেজর জেনারেল জেন চৌধুরী। আমাকে 8 ঘন্টা সময় দিন, ভারতের যে অংশ পাকিস্তান দখল করে আসে করবো সিজ ফায়ার। এ কার দুর্বলতা? দেশের প্রধানমন্ত্রীর দুর্বলতা না সাধারণ জনগণের দুর্বলতা? জনগণ শিক্ষিত নয়, তাদেরকে যা বুঝবে তারা বুঝবে। তার মধ্যে থেকে যারা শিক্ষিত জননায়ক, তার মধ্যে এই শ্যামাপ্রসাদ মুখার্জি একজন। ওনাকে এমন ব্যয় বলেই উনি মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। সেখানেও ওনার মর্তার সঙ্গে হলো না, উনি বেরিয়ে এলেন। এই 1953 সাল, আমার মনে পড়ছে 1952 সালের শেষের দিকে রিজাইন দিলেন। 53 সালে উনি মন্ত্রিসভা থেকে ত্যাগ করে বেরিয়ে এলেন একবারে। এবারে প্রজা পরিষদের মিটিংয়ে
কাশ্মীর যাওয়ার কথা। কাশ্মীরের জনগণ ওনাকে বারবার ডাকছেন, আপনি এখানে একবার আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। 1953 সালের সম্ভবত মে মাস হবে, উনি ওখানে গিয়ে একবার বক্তৃতা করে এলেন, আবার ফিরে এলেন। তারপরে উনি জুন মাসে যখন গেলেন, ওই যাওয়াটাই শেষ 1953 সালের 23শে জুন। তার আগে ওকে কারারুদ্ধ করলো। কে কারারুদ্ধ করলো? কার আদেশে করলো? উনি কোনো খুনের আসামি? উনি কোনো ভারতের কোনো সাধারণ হস্তক্ষেপ করেছেন? কোনো লোকে কোনো জাতির ক্ষতি করেছেন? যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করেছে, এইটার অপরাধ। এই অপরাধে ওকে নিয়ে যাওয়া হলো জম্মু শ্রীনগরে, কারাবন্দি হয়ে গেলেন। এই কারাবন্দি থাকা 23শে জুন পর্যন্ত, 11 মের পর থেকে 23শে জুন পর্যন্ত উনি কারারুদ্ধ। এবং কারারুদ্ধ অবস্থায় কেন কারারুদ্ধ হলো তার কোনো বিচার হলো না। উনি অসুস্থ হয়ে গেলেন। কী অসুস্থ? সাধারণ একটা পেশেন্ট হচ্ছে যেখানে 10টা ডাক্তার হাজির হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির শরীরে একটা ডাক্তার নয়। কার চক্রান্ত? উনি 2 মাস চিকিৎসায় মারা গেলেন। যদি চিকিৎসায় মারা গেছে, সে ডাক্তারের নাম কি? যে ওষুধপত্র প্রেসক্রিপশন কোথায়? ওনার এগেস্টে কী এলিগেশন কোনো ঠিক না। ওনার রহস্য হচ্ছে মৃত্যু যাব। আজও আমার এই 105 বছর বয়সে এর প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনও পাই না। আক্ষেপ কিছু আনন্দ, এই একজন মহামানব তিনি এসেছিলেন, যুগে যুগে অবতার আসেন আবার চলে যান। ইনি সেই অবতারে উনি একজন, উনি ভগবান নয়, উনি পার্থিব ব্যক্তির কাছে একটা প্রতিনিধি, একটা মহান গৌরবজনক অধ্যায়ের উনি জননায়ক। দলগত মতভেদের অভাব, কংগ্রেস, যুক্তফ্রন্ট, সিপিআই, আরসিপিআই, এই যে পার্টিগুলো, এরা কোনোটা একমত হয়েছে? এরা কেউ দেশকে ভালো করেছে? কোনো একটা জননায়ক তিনি ভালো কাজ করেছেন, তার নিজস্ব দেখাক। ওনার মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষুব্ধ আমি সেদিন অন্যাহার ত্যাগ করেছিলাম। আমার এখনও মনে পড়ছে 23শে জুন 1953 সাল। আমি চাকরি ছেড়েছিলাম। আমি যখন চাকরি ছাড়লাম, আমার আর এক ধ্রুবতারা হতেন ডাক্তার বিধানচন্দ্র রায়। দেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতম, সবচেয়ে শ্রেষ্ঠতম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। আমার এই জিনিসের অ্যাকসেপ্ট করলেন না, তুমি আমার ট্যুর প্রোগ্রাম করো। উনি আমাকে নিয়ে গিয়ে কল্যাণী ইউনিভার্সিটি, আজকে মেডিকেল হসপিটাল ইউনিভার্সিটি, আমার হাত দিয়ে শিলান্যাস, কেউ খোঁজ রাখে না। আমি বোলপুরের শুলিপাড়ায় বাস করছি, কী করে জানবে কল্যাণী ইউনিভার্সিটির শিলান্যাস? কার্য গভর্নর বিধানচন্দ্র রায়, ডাক্তার সরোজ বন্দ্যোপাধ্যায়, এস.এন. রায়, ইস্টার্ন জোনের রেলের জেনারেল ম্যানেজার শিলান্যাস করলেন ফাঁকা জায়গায়, 1900 একর জায়গা। আর 1951 সালের নভেম্বর কি ডিসেম্বরে এই বিজ্ঞাপনে শিলান্যাস করেছি। এই পূর্বজ্ঞান বিধানচন্দ্র রায় আমলের আগে। সেই আমি যখন রিজাইন দিলাম, উনি বললেন যে আমি কিছু পাবো না। আমি 1954 সালে আমি চাইছি রিজাইন দিয়ে 11টা পয়সা নিয়ে বোলপুর এসেছি। আজ আমি এখনও বেঁচে আছি। আমি লক্ষ্যবর্তী কঠিন হয়ে চাইলাম কিন্তু মোটা ভাত, মোটা কাপড়। আমার ছেলেগুলোকে সেইভাবে মানুষ করেছি। আমি ভালো আছি। আমার খুব দুঃখ যে দেশ সুযোগ্য নেতাকে কাজে লাগাইতে পারলো না।